দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই অনুষ্ঠানে অর্থনীতির সবশেষ পরিস্থিতি, সমসাময়িক ব্যবসা বাণিজ্যের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবুর সাথে। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে জানতে চাই যে তৈরি পোশাক সহ রপ্তানি খাতের নানা সেক্টরে 2500 কোটি টাকা যে প্রণোদনা দেওয়া হলো, এইটাকে অন্য খাতের ব্যবসায়ীরা ভালোভাবে নিচ্ছেন না, আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? সরকারের কাছে রপ্তানিমুখী সকল শিল্পের প্রায় 6500 কোটি পাওনা আছে। মাসের হিসাবে 8 মাস। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা বলেছিলাম এটা আমাদের প্রাপ্য পাওনা, এটা যেন ছাড় করা হয়, এইভাবে যেন মাসের পর মাস যেন পেন্ডিং না থাকে। মাননীয় অর্থমন্ত্রী এই সিদ্ধান্ত দিয়েছেন। সাধারণত 3 মাসের ছাড় করা হয়, এবার 5 মাসের ছাড় করা হয়েছে, সেটা হলো 2500 কোটি টাকা। এবং আবারও পরিষ্কার করতে চাই, এটা শুধুমাত্র পোশাক শিল্পের না, এটা যাবতীয় রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে এটা ছাড় করা হয়েছে এবং এটা আমাদের প্রাপ্য টাকা, এটা কোনো প্রণোদনা না, এটা কোনো হলো বাড়তি কোনো সুবিধা না। প্রাপ্য টাকা কিভাবে বলছেন? প্রাপ্য টাকা সরকারের যে আইন করা আছে, আইনের ভিত্তিতে রপ্তানি করলে বিভিন্ন সেক্টর বিভিন্ন ধরনের যে ইনসেনটিভ পায়, সেটা এই ঈদ উপলক্ষে বাড়তি প্রণোদনা এটা না, সেই ইনসেনটিভটা ছাড়া হয়েছে। প্রতি 3 মাস পর ছাড়া হয়, ঈদের আগে ছাড়া হয়, এবার ঈদ উপলক্ষে ছাড়া হয়েছে। গেল 40-45 বছর ধরে এই ব্যবসা চলছে, তো এই খাতে এত দীর্ঘ সময়ে প্রবৃদ্ধি কতটুকু যে এখনও প্রণোদনা নির্ভর ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে? দেখেন, এই পোশাক শিল্পটা কিন্তু আন্তর্জাতিক শিল্প। আপনাকে কম্পিট করতে হচ্ছে ভারতের সাথে, ভিয়েতনামের সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে। ওই সব দেশগুলা যেখানে কম্পিটিটিভ হতে পারছে, আমরা কম্পিটিটিভ হতে পারছি না। এর বিভিন্ন কারণ আছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের ইন্টারনাল কিছু ইস্যুস, যেমন ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি মূল্য, আমাদের এখানে যে হলো পোর্টের ইনএফিসিয়েন্সি, আমাদের লিড টাইম সমস্যা। তো একজন ক্রেতা যখন গুডস কেনেন, উনি হিসাব করেন যে ওনার ল্যান্ডেড কস্ট কত। তো বাংলাদেশ থেকে ল্যান্ডেড কস্ট যদি বেশি হয়, তাহলে ডেফিনেটলি ওনারা বাংলাদেশ থেকে না কিনে সেটা ভারত থেকে কিনবে অথবা পাকিস্তান থেকে কিনবে। তো এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা তারাও প্রণোদনা দিচ্ছে। আপনি যদি ভারতের কথা বলেন, তারা বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছেন, এমনকি স্টেট ওয়াইজ ডিফারেন্ট প্রণোদনা দেওয়া হচ্ছে। সো এইটা হলো অন্যতম প্রধান কারণ যে আন্তর্জাতিকভাবে আপনাকে কম্পিটিটিভ থাকতে হলে এই প্রণোদনা লাগবে। এবং এই প্রণোদনাকে এইভাবে দেখতে হবে যে এটা কিন্তু এটার সাথে কিন্তু সরাসরি আপনার কর্মসংস্থানের বিষয়টা জড়িত। এই ইন্ডাস্ট্রি হচ্ছে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, যেটা বেসরকারি খাত করছে। সুতরাং এইটা যদি আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ থাকার জন্য আমাদের প্রয়োজন হয়, এটা দিতে হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে না, সেদিকে যদি সরকার নজর না দেয় আর প্রণোদনার ধারা চলতেই থাকে, তাহলে কি এই যে মনোযোগটা একটু একপাক্ষিক হয়ে গেল না? আমাদের ঢাকা থেকে চিটাগাঙে একটা গুডস পাঠাইতে আমাদের 8 ঘন্টা লাগে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের এই ডেস্টিনেশনের অনেক পোর্ট আছে, সেখানে তাদের লাগবে 2 ঘন্টা। তো এটা যে এক্সপ্রেসওয়ের হওয়ার কথা, এটা তো হচ্ছে না। আপনার এই যে এনার্জি ইস্যু, আমাদের গ্যাস লাইন আছে কিন্তু ওখানে গ্যাসের প্রেশার নাই। সো এইটাও তো অনেক আগেই সমাধান হওয়ার কথা ছিল। এখন আমরা এর আগে হয়ে গেলাম কি আমদানি নির্ভর এনার্জি, যেটার এখন কনসিকুয়েন্স এখন সেটা হচ্ছে। তাহলে দুইটা তো স্যামেন্টানিয়াসলি হওয়া উচিত ছিল, যে এক্সপ্লোরেশনও চলবে, ফর দ্য টাইম বিং আমরা ইম্পোর্ট করব। তা আমরা এক্সপ্লোরেশনের নজর দিই নাই। এটা তো একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেটা আপনার ব্যবসা করার খরচ বাড়িয়ে দিচ্ছে। যে আমরা এখন হলো গ্যাস না পেয়ে আমরা ডিজেল দিয়ে জেনারেটর চালাচ্ছি, অথবা আমরা সিএনজি কিনে ইন্ডাস্ট্রি চালাচ্ছি, তাতে আমার খরচ বাড়ছে। সুতরাং এই ইনফ্রাস্ট্রাকচারের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। হেলদি ইনফ্রাস্ট্রাকচার যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই প্রণোদনা দেওয়া লাগবে না। দেশের অর্থনীতি রপ্তানি নির্ভর ব্যবসার উপরে ডিপেন্ড করে এত দূর এগোচ্ছে, কিন্তু রপ্তানি খাতের ব্যবসার কথা যদি বলি, তাহলে প্রথমে চোখ চলে আসে পোশাক খাতের। আমরা অন্যদিকে মনোযোগটা দিতে পারছি না, ব্যর্থতা আসলে কোথায়? পোশাক শিল্পের যে লিডারশিপ ধারাবাহিকভাবে আসছে, সেই কারণে এই ক্ষেত্রে গ্রোথ হচ্ছে। আর কেউ অভিযোগ করে যে এই খাতে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা বলছি একই সুযোগ সুবিধা অন্য ক্ষেত্রে দেওয়া হোক। দেওয়ার পরে আমরাও চাই এক্সপোর্টটা ডাইভার্সিফাইড হোক। একটা নির্দিষ্ট দেশে নির্দিষ্ট কমোডিটির উপর নির্ভর করা কোনো অবস্থায় এটা যৌক্তিক না এবং স্বাস্থ্যসম্মত বিষয় না। তো আমি
বলছি যে আমাদের যে অন্য সেক্টর আছে সেখানে ওই সুযোগ সুবিধা দেওয়া হোক। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের সেক্টর বা যে অন্য রপ্তানি খাত কোনোটাই তো রেস্ট্রিক্টেড না। আমি চাইলে কালকে লেদারে যেতে পারবো, ফার্নিচারে যেতে পারবো, ফুটওয়্যারে যেতে পারবো, আইটিতে যেতে পারবো, আবার অন্যরাও এই সেক্টরে আসতে পারবে। তো সুতরাং এইটা গ্রো করছে এখানে বিভিন্ন সময় আমাদের নেতৃত্বের কারণে, সরকারের সাথে আমাদের নেগোসিয়েটিং পাওয়ারের কারণে। অন্যরা করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা, আমাদের না। আমাদের বাজার তো এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এর পাশে খানিকটা জাপান। নতুন বাজার তৈরি হচ্ছে না কেন? নতুন বাজার যে একেবারে তৈরি হয়নি এটা বলা যাবে না, ঠিক আছে। প্রায় $8 বিলিয়ন নতুন বাজারে যাচ্ছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা এবং ইউএসের বাইরে। এবং এইটার একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো ভৌগোলিক বিষয়, একটা হচ্ছে ওই নির্দিষ্ট দেশের ভোক্তাদের আপনার বাইং ক্যাপাসিটি। এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত যে ইউএসএ, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের যে জনগণ, ওদের বাইং ক্যাপাসিটি পৃথিবীর অন্য জায়গার চেয়ে অনেক বেশি। আমরা জাপানের কথা বলতে পারি, আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, কিন্তু জাপানের একেবারে প্রতিবেশী হচ্ছে চীন, খুব দ্রুত পাচ্ছে, ভিয়েতনাম থেকে দ্রুত পাচ্ছে। তো আমার কাছে বিশেষ সুবিধা না পেলে তো জাপানিজ গুডস কিনবে না। সেটার সাথে এগেইন আবার জড়িত আসবে হলো আপনার কম্পিটিটিভ হওয়া। তো কম্পিটিটিভ হইতে হলে আপনাকে অন্য সাপোর্ট দিতে হবে। একই কথা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তবে এই জার্নিটা আমরা প্রায় 10-11 বছর আগে শুরু করেছি, যে আমরা নতুন মার্কেটে যেতে চাই। এখানে আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেমন লাগবে, এখানে ডেস্টিনেশন ডাইভার্সিফিকেশন লাগবে, এবং এটা রাতারাতি হবে না। আপনার ইন্ডিয়া বলেন বা ভিয়েতনাম বলেন, ওদের এক্সপোর্ট বাস্কেট কিন্তু ডাইভার্স, আমরা কিন্তু একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর নির্ভরশীল। তো সেই জায়গাটায় আপনি যখন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাবেন, তখন অটোমেটিকলি কিন্তু আপনার কান্ট্রি ডাইভার্সিফিকেশনও হয়ে যাবে। এই যে পণ্য বৈচিত্র্যকরণের ক্ষেত্রে এখানে বাধা কোথায়? অনেকটা হুজুক, সবাই পোশাক শিল্পে ভালো করছে, আমিও পোশাক শিল্পে যাই, অথবা ওই ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়তো একটু বেশি, অথবা এখানে উদ্যোগের অভাব। তো সেক্ষেত্রে ওই যদি আমরা নতুন প্রোডাক্টে এক্সপোর্টে যেতে চাই, তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে এনকারেজ করার জন্য। এখানে তো কোনো রেস্ট্রিকশন নাই যে একজন ব্যক্তি যিনি পোশাক শিল্পে আছেন তিনি অন্য শিল্পে যেতে পারবেন না। এখানে যে আমাদের বেসিক যে র মেটেরিয়াল, আমরা এখানে কটন বেসড প্রোডাক্টে আছি, কিন্তু বিগত 4-5 বছর ধরে আমরা কিন্তু ম্যানমেড ফাইবারের কথা বলছি, যার একটা উদ্যোগ নেওয়ার পরেই কিন্তু এটার কার্যক্রমটা শুরু হয়। এখানে আমাদের এগেইন বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এনার্জি, অর্থাৎ গ্যাস। আপনার লঞ্জারি বলেন, স্পোর্টস আইটেম বলেন, এটার ক্ষেত্রে যে র মেটেরিয়াল লাগে হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। তো ফিলামেন্ট ইয়ার্ন যদি আপনি লোকালি প্রডিউস করতে চান, তাহলে আপনার লাগবে হলো আনইন্টারাপ্ট গ্যাসের কানেকশন অথবা আনইন্টারাপ্ট বিদ্যুৎ, যেটা আমরা বিগত 5-7 বছর ধরে পাচ্ছি না। এটা যদি না হয় তাহলে এখানে বৈচিত্র্য আনা কিন্তু কঠিন হবে। পোশাক খাতের অন্যান্য প্রতিযোগী দেশগুলোর সাথে যদি আমরা আমাদের শ্রম অধিকার, শ্রম মজুরি পর্যালোচনা করতে বলি, কি বলবেন? ইকোনমিক্স একটা কথা আছে, পারচেজিং পাওয়ার প্যারিটি। আমি ইউএসএতে যদি $500 আর্ন করি আর বাংলাদেশে যদি আমি $500 আর্ন করি, দুইটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। কারণ ওই $500 অনেক দুর্বল, এখানের $500 অনেক স্ট্রং। সুতরাং এইভাবে আপনি ভিয়েতনাম, চায়না বা ইন্ডিয়ার সাথে সরাসরি কম্পেয়ার করা যাবে না। জীবনযাত্রার ব্যয়, সাথে সাথে আপনার হলো সামাজিক কাঠামো, সবগুলো রিলেট করে কিন্তু এটার কম্পারিজনটা করতে হয়। দেখতে হবে যিনি কাজ করছেন সেই কাজ করে ওনার যেন খালি বেঁচে থাকাই না, ওনার যেন জীবনযাত্রাটাও আস্তে আস্তে উন্নয়নের দিকে যায়। একটা মানুষ খালি বেঁচে থাকার জন্য কাজ করবে, এটা তো হইতে পারে না। সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আমাদের অ্যাভারেজ একজন শ্রমিক, আমি যতদূর জানি 22,000 থেকে 23,000 টাকা নিয়ে যায় 2 ঘন্টা ওভারটাইম সহ। তো এইটা অবশ্যই আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হলো, এই চুক্তি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে, বাড়তি কী সুবিধা দেবে? এখানে যেটা হয়েছে যে ইউএস গভর্নমেন্টের মেন কনসার্ন হলো আপনার ট্রেড ডিফিসিট, প্রায় 6 বিলিয়ন। তাদের বক্তব্য হচ্ছে এইটাকে যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে, আর সেই কারণেই চুক্তিটা হয়েছে। এবং এই চুক্তির মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেগুলো এক পেশে, আবার তাদের তরফে যুক্তি আছে যেটা একটু আগে বললাম যে ট্রেড তো তোমার ফেভারে, তো সুতরাং আমার যেগুলো গুডস তুমি অন্য জায়গা থেকে কেনো সেটা কিনতে হবে। যেমন আমরা কটনের কথা বলতে পারি, হুইট বলতে পারি, কর্ন বলতে পারি, ইভেন কি এলএনজির কথা বলতে পারি। সো এইগুলো নিয়ে নেগোসিয়েশন হয়েছে। তো আমাদের হয়তো এই একই গুডস অন্য জায়গার থেকে কিনলে হয়তো কিছু কম দামে কেনা যাবে, এখানে কিছু বাড়তি দামে কিনতে হবে আমাদের এক্সপোর্টের স্বার্থে, বাট সেটাও কিন্তু খুব বেশি পার্থক্য না। বাট একটা চ্যালেঞ্জ আছে যে ইউএসএতে গুডস কিনলে আপনার লিড টাইমটা লম্বা সময়ের জন্য লাগে। তো এইটা একটা লম্বা সময়ের জন্য চুক্তি হয়েছে, রাতারাতি এটা ইমপ্লিমেন্ট করতে হবে এমন না।
আবার এই চুক্তির কারণে দেশের যে আমার বর্তমান আইন, সেটা ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে আইনের যদি কোনো কনফ্লিক্ট থাকে, সেই আইন আগে সংশোধন করতে হবে, তারপর 60 দিনের নোটিশ দিতে হবে, তারপরে ইমপ্লিমেন্ট হবে। চুক্তির যখন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, বেসরকারি খাতের ব্যবসায়ীদের সম্পৃক্ততা সরকারের সাথে কতটুকু ছিল? হ্যাঁ, প্রাথমিকভাবে ছিল না, তবে শেষের দিকে তৎকালীন সরকার মনে করেছেন যে এখানে সম্পৃক্ততা দরকার, এবং কেউ কেউ ইউএসএতে গেছেন, বিশেষ করে যারা ইউএসএ গুডস কমোডিটি ইম্পোর্ট করবেন ওনারাও গিয়েছিলেন। এক কথা যদি বলি, প্রথম দিকে সম্পৃক্ততা ছিল না, পরবর্তীকালে আমরা সম্পৃক্ত ছিলাম। যে নতুন যে সরকার এলো, এই সরকারের $450 বিলিয়ন বাণিজ্যকে $1 ট্রিলিয়ন বাণিজ্যতে রূপান্তর, সেই সাথে ব্যবসায়ীদের সাথে আমরা শুরুতে গেল 2-3 সপ্তাহের মধ্যে এঙ্গেজমেন্টও দেখলাম। আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী, কারণ সরকারের কাছে পৌঁছানো যাচ্ছে, সরকারের কাছে কথা বলা যাচ্ছে, সরকার শুনছেন, এবং নট নেসেসারি আমাদের সব কথা শুনে সিদ্ধান্ত নেবেন। কিছু কিছু ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত দিচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে এটার যে সব দাবি দেওয়া আমরা করছি তার বিপরীতে আপনার যুক্তি এবং তথ্যপত্র চাচ্ছেন। যেমন মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে তোমরা ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলো, আগামী 1 সপ্তাহের মধ্যে কোন কোন জায়গায় কাজ করলে ব্যবসা করাটা সহজ হবে সেটা দিতে হবে, উইথ আপনার যে আমাদের এটার এগেনস্টে লজিক দিতে হবে, এবং আমাদের রেকমেন্ডেশন বলছেন যে আপনারা আপনাদের রেকমেন্ডেশন দেন। অ্যাট দ্য সেম টাইম ব্যবসা করার খরচ, যেটা আমরা বলি কস্ট অফ ডুইং বিজনেস, এইটা কোন কোন জায়গায় কাজ করলে কমে আসবে সেই ব্যাপারে আমাদেরকে রেকমেন্ডেশন চাওয়া হয়েছে। বেসরকারি খাতের এই যে উদ্বেগ, সেই সাথে হচ্ছে পদ্ধতিগত জটিলতা, এটা কি হচ্ছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বড় বাধা? দেখেন, বিদেশি বিনিয়োগ তখনই আসবে যখন স্থানীয় বিনিয়োগ বাড়বে। আপনার স্থানীয় বিনিয়োগই তো একদম হিস্ট্রিক্যালি লোয়েস্ট, এবং এটার জন্য লাগবে হলো ইনফ্রাস্ট্রাকচার পলিসি, এবং সেই পলিসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে পলিসিগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও হওয়া যাবে না। একটা নির্দিষ্ট পলিসির উপর ভিত্তি করে একজন ইন্ডাস্ট্রি করলেন, যখন উনি অপারেশনে যাবেন তখন পলিসি চেঞ্জ হয়ে গেলো। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস। আর এর বাইরে আছে যে এখানের ধরেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স, সবগুলো মিলেই একটা এফডিআর ফ্লো একদম নোজ ডাইভিং। বাট আমরা আশা করছি যে নতুন যেহেতু রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েছে, এই কনফিডেন্সটা বাড়বে। যেভাবে বলা হয়ে থাকে যে এই মন্ত্রী পরিষদে ব্যবসায়ীদের আধিক্যটা বেশি, ব্যবসায়ীরা কি আসলে বাড়তি সুবিধা পায়? আইনত কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগও নাই, কারো পাওয়ারও নাই। আর হলো ধরেন যারা বাড়তি সুবিধা নিবে, সেটা যদি আইন বহির্ভূত হয় তাহলে তাকেই জবাবদিহিত করবেন যিনি দেবেন এবং যিনি নেবেন। ব্যবসায়ীদের আধিক্য মন্ত্রী পরিষদে, জাতীয় সংসদে, তাহলে ব্যবসার পরিবেশ উন্নয়ন হয় না কেন? পরিবেশ উন্নয়ন হয় না একেবারে যে হয়নি তা বলা যাবে না। এখানে ব্যুরোক্রেসি আর যারা ল মেকার, একজন ব্যবসায়ী যখন আইন প্রণেতা হয়ে যান, ওনার কিন্তু পরিচয় হয়ে যান উনি ল মেকার অথবা উনি হলো মন্ত্রী। তো ওনার কাজ হচ্ছে যে আইন প্রণয়ন করা এবং সেটা ইমপ্লিমেন্ট করা। সেটা খালি এককভাবেই ওনার পক্ষে সম্ভব না, এখানে ব্যুরোক্রেসিকেও একসাথে কাজ করতে হবে। আর আমরা যারা ট্রেড বডি আছি, আমাদের সবাই মিলে একসাথে কাজ করলে উন্নয়ন হবে। একতরফা একজন কাজ করবে, অন্যরা পিছন থেকে টেনে ধরবে, তাহলে উন্নয়ন হবে না। ব্যবসার প্রসারের ক্ষেত্রে ব্যাংকের সুদহার এখন কতটুকু সামঞ্জস্যপূর্ণ? এখনও আমরা মনে করি যে অনেক বেশি, তবে এটা পার্সন টু পার্সন, কোম্পানি ভ্যারি করছে। আমার হিসাবে যে ব্যবসা করার সুদ, বিশেষ করে ইন্ডাস্ট্রি করার সুদটা 9% আসলে সেটা সহনীয় পর্যায়ে থাকবে। আপনার সংগঠনের একজন সদস্য, এখন নতুন গভর্নর, আপনাদের প্রত্যাশা কি একটু বেশি থাকবে? প্রত্যাশা ওনার কাছে যেটা থাকবে বা ইতিমধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের সমস্যাগুলা ওনাকে বললে উনি সহজে বুঝবেন, আর উনি চাইলেও আইনের বাইরে বাড়তি কোনো সুবিধা কাউকে দিতে পারবেন না। আর ওনার কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা যেন কোনো ধরনের চাপের মুখে উনি লুটপাটকে, ব্যাংকিং সেক্টরে যেটা অতীতে হয়েছে সেইটাকে যেন কোনোভাবে এন্টারটেন না করেন। বিজিএমের অনেক সদস্য, এটা যে প্রায় 400-এরও বেশি, একটা পরিসংখ্যান আপনার জানা থাকার কথা, যে ওনারা ব্যবসা পরিচালনা করতে পারেননি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে একটা এক্সিট পয়েন্ট চেয়েছেন সরকারের কাছে, দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। তো এই এক্সিট পয়েন্টটা আসলে কেমন হওয়া উচিত? সরকারের কাছ থেকে কি এই সুবিধা তারা নেবেন? আমরা এক্সিট পলিসি তৈরি হয়নি, আমরা ঈদের পরে আমরা এঙ্গেজ করেছি ইতিমধ্যেই একটা থিঙ্ক ট্যাঙ্ক, এই পলিসি তৈরি করে আমরা গভর্নমেন্টের কাছে দেবো। বেসিক্যালি বাংলাদেশে কোনো এক্সিট পলিসি নাই,
সো পলিসি না থাকলে কীভাবে এক্সিট নেবেন? বাংলাদেশে এই মুহূর্তে যেটা আছে সেটা বলে রিশিডিউলিং। এই রিশিডিউলিংকে অনেকেই এক্সিট বলেন, যে আপনি এত টাকা ঋণ আছে, এটা খেলাপি আছে, আপনাকে রিশিডিউল করে দিলাম, দিয়ে আপনি বের হয়ে যান। সো এইটা এক্সিট পলিসি না। সুতরাং এক্সিট পলিসি তৈরি করতে হবে, সেটা সব শিল্পের জন্য প্রযোজ্য হতে হবে। আমরা প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাই। এই যে 2024-এর আগস্টের পরে যে সম্পর্কটা ধারাবাহিকভাবে কমতির দিকে গেল, আমাদের বাণিজ্যে কতটুকু প্রভাব ফেলেছে? এটা বাণিজ্য প্রভাব অবশ্যই ফেলেছে। প্রায় 1 বিলিয়নের উপরে কাছাকাছি আমরা এক্সপোর্ট করতাম, এখন এটা নিচের দিকে। আবার হলো ধরেন আমদানির ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হচ্ছে। তারপরে আমরা থার্ড কান্ট্রি যে শিপমেন্ট করতাম, সেখানেও একটা চ্যালেঞ্জ আমরা দেখছি। তো তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি যেটা শুনলাম, যে ইতিমধ্যেই ইন্ডিয়ান হাই কমিশনার বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছেন, সিচুয়েশনটা একটা কমফোর্টেবল জায়গায় যাবে, একটা উইন-উইন সিচুয়েশন তৈরি হবে, এটা আমরা আশা করি। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য বাংলাদেশ আবেদন করেছে জাতিসংঘের, বিষয়টি এখন প্রক্রিয়াধীন। তো ব্যবসায়ীদের দিক থেকে বড় ধরনের একটা চাপই ছিল। ব্যবসায়ীদের দিক থেকে এলডিসি গ্র্যাজুয়েশন পিছানো নিয়ে একটা যুক্তি ছিল। আমরা 16টা না 24টা আমার মনে নাই, ফেডারেশন মিলে যৌথভাবে তৎকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। এই জন্য 3 বছর পিছিয়ে দিলে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো আমাদের করতে হবে, বাইল্যাটারাল এগ্রিমেন্ট, এফটিএ বলতে পারেন, পিটিএ বলতে পারেন, ইপিএ বলতে পারেন, সেজন্য যথেষ্ট সময় দরকার, যেটা এই মুহূর্তে একটাও নাই। সেই সময়টা পাওয়ার জন্যই কিন্তু এটা পিছানোর জন্য বলা হয়েছে। এবং ভালো খবর হচ্ছে, এই সরকার দায়িত্ব নেওয়ার পরের দিনই চিঠি দিয়ে দিয়েছে এটা পিছানোর জন্য। আমরা আশা করি এই সময়টা আমরা পাবো। এই দেশের যে অবকাঠামোগত সমস্যা যেটা আপনি বললেন, আবার পদ্ধতিগত ত্রুটি, যেটা গেল 10 বছর ধরে সমস্যার সমাধান হয়নি, সেটা কি আগামী 3 বছরে এই সমাধান হয়ে যাবে? দেখেন, 3 বছর বলতে 3 বছর না, বেসিক্যালি এটা 6 বছর। তো 6 বছর যদি আমরা সিরিয়াস থাকি, তাহলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। সবগুলো না হলেও কোনো কোনো বিষয় সমাধান হয়ে যাবে, আবার কোনো কোনো বিষয় একদম শেষ পর্যায়ে যাবে। তো এই সিরিয়াসলি এই সময়টা ব্যয় করতে হবে। সুতরাং আমরা আশাবাদী। ধরুন ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে, যদি আপনি সিদ্ধান্ত নেন 6 বছরের মধ্যে, অবশ্যই করা সম্ভব। আপনার যদি এনার্জি সিকিউরিটি সেফটি, সেটা নিয়ে কাজ করলে সম্ভব। আমরা যদি রিনিউয়েবল এনার্জির দিকে যাই, তাহলেও এটা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ট্রেড নেগোসিয়েশন। এটা তো আর একতরফা আপনার উপরে হবে না। তো আপনি একটা কথা বলবেন, আপনার কাউন্টার পার্ট আর একটা কথা বলবে, এইভাবে চলতে থাকবে। চলতে চলতে ধরুন একটা পর্যায়ে যায় ঐক্যমত্যে আসবে, তখন চুক্তিগুলো হবে। এই চুক্তিগুলোর জন্যও কিন্তু সময়গুলো লাগবে। ব্যবসা বাণিজ্যের পলিসি নির্ধারণ অথবা অর্থনৈতিক নানা নীতি নির্ধারণ, এসব ক্ষেত্রে সরকারের সাথে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিষয়ে সরকারের কাছে আপনার কি আহ্বান থাকবে? পলিসি নেওয়ার ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার, তাদেরকে ইনভলভ করে পলিসি নিলেই সেই পলিসিটা যৌক্তিক এবং সাস্টেনেবল হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যেই পলিসিটাই নেওয়া হোক না কেন, সেই পলিসিটা নির্দিষ্ট সময় যেন বলবৎ থাকে, অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স, যাতে করে ওই পলিসির উপর ভিত্তি করে কেউ কোনো উদ্যোগ নিলে সেটা তার সাপোর্ট করে, রাতারাতি যেন পলিসি চেঞ্জ করা না হয়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মাইন্ডসেট করতে হবে যে ব্যবসায়ী সমাজ, ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আপনার মতো আমরা প্রত্যাশা করি সরকারের গতিশীল নেতৃত্বে বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে অর্থনৈতিক গতি ফিরে পাক। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডের আজকের আয়োজনে এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।